videoing. It's okay, you can. আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকে ছিল শুক্রবার, বাচ্চারা অলরেডি স্কুলে চলে গেছে। যেহেতু শুক্রবারে আমার কাজ থাকে না, ওই দিন দেখা যায় ঘরের যে খুঁটিনাটি কাজগুলা ওইগুলা আমি করি। এখন বেডটা তৈরি করে নিলাম। বেডটা তৈরি করার পরে বেড সাইডের যে টেবিল রয়েছে ওইটার উপরে এত ডাস্ট পড়েছে। সামারের সময় মাঝে মাঝে উইন্ডোগুলো খুলে দেওয়া হতো আর বাইরে থেকে আমার মনে হয় যে ডাস্ট চলে আসে। সামারেও আসলে না, দেখা যায় যে উইন্টারের সময়ও ওইদিকে বাইরে স্নো, কিন্তু ঘরের ভিতরে বিভিন্ন টেবিলের উপরে বা বিভিন্ন স্পেসে ডাস্ট চুকে পড়ে দেখা যায়। কোথা থেকে যে ধরনের ডাস্ট আসে বোঝা যায় না। সো মাঝে মাঝে এগুলো একটু ওয়াইপ করতে হয়, সেটাই করছি। আর ওই সময় ছিল সকাল 8:30টার মতো বাজে। আমার কিছু ভিউয়ার্স রয়েছেন যারা সব সময় আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে এসে খুব ভালো ভালো কমেন্ট করেন। তারা মাঝে মাঝে আমার উপর খুবই বিরক্ত থাকেন যে আমি এত দেরিতে এসে ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে আগেই বলেছি আসলে আমি আমার পার্সোনাল লাইফে এত বিজি থাকি, সাথে সাথে হচ্ছে আমি বাইরেও কাজ করি। আর যেহেতু আমার বাচ্চারা রয়েছে তাদেরকে প্রচুর সময় দিতে হয়, সেজন্য সব কিছু মিলিয়ে খুব বেশি একটা ব্লগ আসলে আমার পক্ষে আপলোড করা সম্ভব হয় না। আপনারা হয়তো আশা করেন যে প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও আপলোড করব, কিন্তু আমার গোল থাকে অন্তত মাসে 2টা ভিডিও আপলোড করার। ওইটাও মানে আমি অনেক সময় দেখা যায় যে অনেক মাসে আমার পক্ষে সম্ভব হয় না, হয়তো মাসে একটা ভিডিও আমি দিতে পারি। আর ইউটিউবটা আসলে আমার একটা পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা বলতে হবে। আমি এই যে ভিডিওগুলো তৈরি করি এটা একদম ভালো লাগা দেখে করি। যখন আমার মানে পুরো ব্লগটা তৈরি হয়ে যায় আর আমি যখন এটা বসে দেখি ওইটা আমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। আর আমার আরেকটা জিনিস হচ্ছে আমি ক্যামেরার কাজ খুব ভালো লাগে আমার, অর্থাৎ খুব ডিটেইলে গিয়ে ব্লগিং করব ওইটা আমি সবসময় চেষ্টা করি। যদিও বা ইদানিং ব্যস্ততার জন্য মানে পারি না, তারপরেও যতটা সম্ভব ওইটা করার চেষ্টা করি। ইউটিউবটা আসলে আমার ভালো লাগা, আর কিছু না। সারা ঘরটা হালকা পাতলা একটা ক্লিনিং দিলাম, অর্থাৎ প্রতিদিন যে ক্লিনিংগুলো করতে হয় সেটাই করেছি। এখন হচ্ছে আমার যে রোবট রয়েছে, মপিং রোবট, ওইটাকে অন করে দিয়েছি। এইটা থাকায় অনেক সময় বেঁচে যায়। অ্যাটলিস্ট মপিংয়ের যে কাজটা, যেহেতু আমার উড ফ্লোর আর অনেক বেশি জায়গা নিয়ে ওইটা হাত দিয়ে মপ করতে গেলে অনেক বেশি সময় লাগে, এটা থাকাতে সুবিধা হয়েছে। আজকে হচ্ছে আমি আলমন্ড ক্রোসান তৈরি করছি। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে এর আগেও একবার শেয়ার করেছিলাম, আজকেও আবার শেয়ার করছি। আমি এই আলমন্ড ক্রোসানটা আমার খুবই ভালো লাগে। আমি দেখা যায় যে প্রায় সময় বাইরে স্টারবাক বা অন্যান্য কফি স্টোর থেকে কিনে কফির সাথে খেতে পছন্দ করি। তবে ঘরে তৈরি করলে ওইটা আরও বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় স্টোরেরটার চেয়ে ঘরেরটা আরও বেশি মানে আমার ভালো লাগে খেতে। এখানে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ক্রোসানগুলাকে দুইটা দুইটা মানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 পিস করে নিয়েছি। আর সাথে হচ্ছে চিনি দিয়ে একটু চিনির যে শিরা ওইটা তৈরি করে নিয়েছি। তবে চিনির শিরাটা অপশনাল, ওইটা মানে না দিলেও হয়। আমি দেখেছি পরে আবার তৈরি করেছিলাম, ওই সময় আমি চিনির শিরা ইউজ করি নাই, সো ওইটা কোনো মানে ডিফারেন্স মেক করে না। আর এখানে হচ্ছে আলমন্ড ফ্লাওয়ার দিয়েছি 1 কাপ। আলমন্ড ফ্লাওয়ারটা গ্রোসারি স্টোরের যে সেকশনগুলোতে ফ্লাওয়ার বা অন্যান্য বেকিংয়ের জিনিস থাকে ওইখানে পাওয়া যায়। সাথে একটু ডিম দিয়েছি। আর হচ্ছে আমি বাটারের যে স্টিকগুলা থাকে ওইগুলা পুরো একটা দিয়েছি। ওইখানে হচ্ছে 1/2 কাপ বাটার ছিল ওই স্টিকের মধ্যে, ওইটাকে আগেই রুম টেম্পারেচারে নিয়ে একদম মেল্ট করে রেখেছিলাম। আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি, 2 টিস্পুন চিনি দিয়েছি এইখানে। আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে ওইটাকে ভালোভাবে হ্যান্ড মিক্সচার যেটা আছে ওইটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি প্রতিটা ক্রোসান্টকে চিনির যে শিরা তৈরি করেছিলাম ওইটা দিয়ে হালকাভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি চিনির শিরা দেওয়া যাবে না, বেশি করে দিলে ক্রোসানগুলো সগি হয়ে যায়। একটু আলতোভাবে হালকা একটু চিনির শিরা দিয়ে ব্রাশ করলেই হবে। আর এই পার্টটা যদি স্কিপ করতে চান সেটাও করা যায়, ওইটা খুব বেশি একটা ডিফারেন্স মেক করে না। এবার হচ্ছে যে স্প্রেডটা তৈরি করেছিলাম ওইটা আমি এখন প্রতিটা ক্রোসান্টের উপরে স্প্রেড করে দিব।
ক্রসান্টের যে উপরের পিসগুলো ছিল সেইটা দিয়ে এখন উপরে আমি আবার বাটারটা স্প্রেড করে দিচ্ছি, দিয়ে যে আলমন্ডের যে স্লাইসগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো আমি হালকাভাবে উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা করে করে। তারপরে এটাকে ওভেনে দিয়ে দিব হচ্ছে 350 ডিগ্রি ফারেনহাইটে। আমি 15 থেকে 20 মিনিট ওইটা বেক করলেই হবে। অর্থাৎ যখন দেখা যাবে যে ক্রসান্টের উপরের যে ক্রিমটা ওইটা গোল্ডেন হয়ে গেছে তখন বের করে ফেললেই হয়। এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে চট করে হয়ে যায়। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওইগুলো সবসময় আমাদের মানে গড়ে এমনিতেই থাকে, যেমন সুগার, তারপরে হচ্ছে এগস, বাটার, ক্রসান, ওইগুলো কিন্তু এমনিতেই সবসময় রাখতে হয়। হয়তো আলমন্ড ফ্লাওয়ারটা একটু রেয়ার, ওইটা সবসময় বাসায় থাকে না। আর আমি দেখা যায় যে প্রায় সময় উইকেন্ড ওইটা তৈরি করে রাখি, আর পুরা এক সপ্তাহ এটা ভালো থাকে, মানে খাওয়া যায় গড়ে রেখে। চা বা কফি দুইটার সাথে আমার মানে আলমন্ড ক্রসানটা খেতে ভালো লাগে। এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি, আর সিঙ্কের মধ্যে কিছু বাসন রয়েছে ওইগুলা ক্লিন করে নিব। ক্রসানগুলো রেডি হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে বের করছি। আর যখন কোনো কিছু বেক করি সারা ঘরে এত সুন্দর একটা স্মেল আসে, ওইটা আমার সবচেয়ে ভালো লাগে। আর যেহেতু সকালের দিকে আমি ঘরটা ক্লিনও করেছি, আর এখন হচ্ছে এটা বেক করলাম, আর বেকিংয়ের খুব সুন্দর একটা স্মেল হয়েছে, খুবই মানে ভালো লাগছিল ওই সময়। আমার দেখা যায় আমি যখন যেদিন বাসায় থাকি, স্পেশালি যখন বাচ্চারা থাকে না, তখন নিজের মতো একটু সময় স্পেন্ড করতে আমার ভালো লাগে। আর অনেকে হয়তো বা দেখা যায় যে বাসায় একা একা তাদের ভালো লাগে না বা বোর ফিল করেন, আমিও কিন্তু ডিফারেন্ট। আমার দেখা যায় যে এখন মানে একা একা বাসায় থাকলে ওইটা আমি আরও বেশি এনজয় করি, আমার যেটা ভালো লাগে ওই সময় ওইগুলা করি। এমনিতে দেখা যায় সবাই বাসায় থাকলে সবার এইটা ওর ওইটা, ওইগুলা করতে করতে আসলে দিন শেষ হয়ে যায়, নিজের জন্য ওইভাবে কিছু একটা করা হয় না। সো একটু কফি তৈরি করে নিচ্ছিলাম, কফিটা তৈরি করে আমার তৈরি করে আলমন্ড ক্রসান নিয়ে গিয়ে বসে বসে এখন খাবো। কফি রেডি হওয়ার সাথে সাথে যখন মগটা সরিয়ে ফেলি, তখন ওই অংশটাকে একটু হালকাভাবে নেপকিন দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নেপকিনটা আমি নিচে একটু সময়ের জন্য রেখে দিই। যেহেতু দেখা যায় যে অনেকক্ষণ ধরে কফি মেকার থেকে হয়তো বা 1 ফুটা বা 2 ফুটা করে করে কফি পড়তে থাকে, আর লং টাইম ধরে ওইভাবে পড়লে যেটা হয় কফি মেকারের নিচের অংশটায় কফির এক ধরনের স্টেইন হয়ে যায়, আর দেখতে ভালো লাগে না, মনে হয় যে কফি মেকারটা পুরনো হয়ে গেছে। এইভাবে নেপকিন বা টিস্যু দিয়ে দিলে ওইটা মানে ওইগুলো অ্যাবজর্ব করে ফেলে, আর মেকারটা অনেকদিন, কফি মেকারটা দেখতে অনেকদিন নতুনের মতো লাগে। খাওয়ার আগে আগে ক্রসানগুলোর উপরে একটু পাউডার সুগার দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে খেতে।
আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। এটা ছিল পরে একদিন বিকেলের দিকে আমার গার্ডেনে আসছি, এসে যে ভেজিটেবলগুলো একটু একটু বড় হয়ে গিয়েছে ওইগুলা দেখে দেখে গড়ে নিয়ে যাচ্ছিলাম। এই বছর মনে হয় আপনাদের সাথে আমার ভেজিটেবল গার্ডেনটা একদম শেয়ার করা হয় নাই। আমার ছোটোখাটো একটু গার্ডেন করেছিলাম, যেহেতু আমার বাসার চারপাশে অনেক বেশি মানে গাছ লাগানো, আর বেশি অংশ জায়গায় দেখা যায় স্পেশালি বেকিয়ার যেটা ওইখানটা খুব বেশি শেডই থাকে। সো শেডের মধ্যে আসলে আমাদের দেশীয় ভেজিটেবল খুব বেশি একটা ভালো হয় না, ওইগুলোর জন্য ফুল সানের প্রয়োজন হয়। যে জায়গাগুলোতে একটু সান আসে ওইখানে আমি আমার ছোটোখাটো ভেজিটেবলের গার্ডেন করেছি। সাথে সাথে আমার যে ওয়েদারটা ওইটাও দেশীয় ভেজিটেবলের জন্য একদম উপযোগী না। আমাদের দেখা যায় সামারটা একদম শর্ট সময়ের জন্য আসে, গাছপালা বা সবজি বড় হতে হতে আবার উইন্টার চলে আসে। তারপরও আমি যেটা করি দেখা যায় যে একটু বেগুন বা টমেটো, সাথে হচ্ছে আমাদের দেশীয় শাক, ওইগুলা আমার ভালো লাগে। গার্ডেনের সবজি আপনি দেখবেন ওইটা রান্না করলে ওইটার মানে টেস্টটা অন্যরকম হয়, বোঝা যায় ওইটা যে খুবই অর্গানিক আর ফ্রেশ। সো আমার ছেলেও আমার সাথে আসছে, আমরা মিলে মা ছেলে মিলে কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছিলাম করে। এই রেকর্ডিংগুলো যখন করেছিলাম এটা ছিল সামারের শেষের দিকে, এখন অলরেডি ফল চলে আসছে। আর সামারটা খুব তাড়াতাড়ি এখানে শেষ হয়ে যায়। সামার শেষ হওয়ার সাথে সাথে এক ধরনের মন খারাপ হওয়া কাজ করে আমার মধ্যে, কারণ সামারে যেটা হয় চাইলেই বাইরে বের হওয়া যায়, বাচ্চারাও বাইরে গিয়ে খেলতে পারে। আমাদের দেখা যায় যে প্রায় সময়ই বাসার পিছনে বা সামনের দিকে গিয়ে বসা হয়। আর উইন্টার আসলে ওইটা সম্ভব হয় না। ওই সময় দেখা যায় শুধু প্রয়োজনে যেটুকু বের না হলেই নয়, বাসার সাইডে ওইটাই মানে করা হয়, তা না হলে আর সুযোগ থাকে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো 3 মাস আমাদের পুরো মানে বাসার সাইড একদম স্নোয়ে ঢাকা থাকে। মানে আমাদের এখানে যেহেতু প্রচুর স্নো পড়ে, চাইলেও ওই সময় আর মানে আপনি বের হতে পারবেন না, একদম স্নোয়ের স্তূপ। শুধু দেখা যায় যে ড্রাইভওয়েটা কোনো রকম ক্লিন করে আমরা মানে থাকি, এইটাই। সো বাংলাদেশে থাকলে যেটা হতো দেখা যেত যে উইন্টার যখন আসতো, শীতের দিন ডিসেম্বর জানুয়ারি এই সময়টা খুব ভালো লাগতো, স্কুল বন্ধ হয়ে যেত আর অন্যরকম একটা মানে শীতের একটা আমেজ কাজ করতো। এই দেশে উইন্টারটা ভিন্ন, এখানে এখন আমার মনে হয় যে সামারটাই বেশি ভালো লাগে। আর উইন্টার আসলে কেমন একটা বন্দি বন্দি মনে হয়। আর আরেকটা জিনিস হয় যেহেতু আমাদের টাইমটা চেঞ্জ হয়ে যায়, সো উইন্টার আসার সাথে সাথে দিনটাও এত ছোট হয়ে যায়, বিকাল 4টা বাজার সাথে সাথে দেখা যায় যে সব কিছু অন্ধকার হয়ে গেছে। সবচেয়ে বেশি দুঃখ লাগছিল আমার সিম গাছগুলোর জন্য, আর সাথে লাউ গাছগুলাও, স্পেশালি সিম গাছ, ওইটাতে এত ফুল আসছিল। আর সিমের কিন্তু প্রতিটা ফুলেতেই সিম আসে। আর ওইটা আসার কয়েকদিন পরে আসলে একদম ঠান্ডা পড়ে গিয়েছিল। আর ঠান্ডা আসলে যেটা হয়, টেম্পারেচার যেহেতু একদম নিচে নেমে যায়, গাছগুলো মানে কীরকম ফ্রোজেনের মতো হয়ে যায় আর মানে বাড়তে পারে না।
আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।